এই যে ইলিয়াস হোসেন সাংবাদিক মাঝে মাঝে কিন্তু সত্য কথা বলে, যদিও অধিকাংশ সময় সে ভয়ঙ্কর রকমভাবে প্রপাগান্ডা করে, সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে, মিথ্যার সাথে সত্যকে মিশিয়ে এমন চমৎকার পরিবেশন করে বাংলাদেশের যে উন্মাদ পাবলিক আছে, ফ্যানাটিক পাবলিক আছে, সেটা পছন্দ করে। কিন্তু এরপরও মাঝে মাঝে সে কিন্তু খুব ভালো সত্য কথা বলে। এখন এটা মুখ ফসকে বলে নাকি ইচ্ছাকৃতভাবে বলে কে জানে, বাট বলে, এটা কিন্তু স্বীকার করতেই হবে, অন্তত আমি স্বীকার করি। এবং ঠিক এই মুহূর্তে তার একটা এই ফেসবুকে দেখলাম কি ফটোকার্ড, যেখানে তার একটা বয়ান আছে, অমৃতবাণী, ইলিয়াস হোসেনের অমৃতবাণী। তো সেই অমৃতবাণীতে সে কী বলছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা আমার দৃষ্টি কাড়লো, এবং সেই হেতু এই ভিডিওর অবতারণা। তো ইলিয়াস হোসেন বলছে যে বাংলাদেশের সামনে এখন দারুণ সুযোগ, দারুণ সুযোগ। হ্যাঁ, তা তো বটেই। তো সেই সুযোগটা কি? বলছে যে ভারত যেহেতু তাদের নাগরিকদেরকে বাংলাদেশে অবৈধ পুশিং শুরু করেছে, আমাদের সরকার বাংলাদেশের ভেতরে অবৈধভাবে কর্মরত ভারতীয়দের বের করে দিলেই খেলা জমে যাবে। দুর্দান্ত কথা, বাট এখানে অর্ধসত্য। ওই যে বললাম না যে সত্যের সাথে সে মিথ্যা মিশায়। সে কি বলছে যে ভারত যেহেতু তাদের নাগরিকদের বাংলাদেশে অবৈধ পুশিং শুরু করেছে, এই যে ভারতের নাগরিকদেরকে ভারত সরকার অবৈধভাবে ওই বাংলাদেশে পুশিং করছে না। ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশ কখনো সেটা করতেই পারে না। ভারতের কোনো নাগরিককে তারা পুশিং করেও নাই, এবং পৃথিবীর কোনো দেশ তার নিজেদের দেশের নাগরিকদেরকে কখনো অন্য দেশে পুশিং করে না। এটা কোয়াইট একটা ইম্পসিবল একটা ব্যাপার এবং ফালতু কথা। ভারত বর্তমানে যাদেরকে পুশিং করছে তারা বাংলাদেশেরই লোক। তারা নিজেরাও বলে, তারা একেবারে অকাট্যভাবে মিডিয়ার সামনে এসে বলে আমরা বাংলাদেশের লোক। আচ্ছা, যাদেরকে এই ধরে নিয়ে এই যে সীমান্তে নিয়ে আসছে, তাই না, ওই যে পুলিশ বা বিএসএফ, তো নিয়ে আসার পরে ওরা যদি সত্যিকার ভারতের নাগরিক হবে, তাহলে সাংবাদিকের সামনে সেটা তারা বলবে না যে আমরা ভারতের নাগরিক, আমাদের কেন এখানে আনছে। আমরা আজ পর্যন্ত যাদেরকে ওই যে সীমানা অঞ্চলে নিয়ে আসছে, আমরা তাদের তরফ থেকে কিন্তু কোনো প্রতিবাদ আজ পর্যন্ত পাই নাই, এবং তারা বলে নাই যে আমি তো বাংলাদেশের নাগরিক না, আমি তো আমার বাপদাদার 14 গোষ্ঠী ভারতের নাগরিক, আমাকে এইভাবে এখানে শুধুমাত্র ধর্মীয় পরিচয় অর্থাৎ মুসলমান হওয়ার কারণে আমাকে এই সীমান্তে নিয়ে এসে বাংলাদেশে পুশিং করছে। আজ পর্যন্ত আপনারা কি দেখছেন? এই যাদেরকে এনে যে সীমানা অঞ্চলে জড়ো করা হচ্ছে, এদের অনেকেরই সাক্ষাৎকার কিন্তু সাংবাদিকরা নিয়েছে। একটা লোকও কিন্তু বলে নাই যে আমি অরিজিনালি ভারতের নাগরিক, আমাকে শুধুমাত্র মানে আমি মুসলিম এই হেতু আমাকে জোর করে এখানে নিয়ে আসছে, যেটা নাকি অত্যন্ত নিন্দাকর এবং অত্যন্ত জঘন্য একটা কর্মকাণ্ড। না, আমরা দেখি নাই। বরং যাদের সাক্ষাৎকার নিয়েছে তারা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছে আমাদের বাড়ি তো বাংলাদেশে, আমরা অবৈধভাবে ঢুকছিলাম, দালালের মাধ্যমে ঢুকছিলাম বা পাসপোর্টে ঢুকছিলাম, ঢুকে আর যাই নাই। আমার বাড়ি বাগেরহাটে, আমার বাড়ি সাতক্ষীরায়, আমার বাড়ি মাদারীপুর, এভাবেই বলছে, তাই না? তো ইলিয়াস হোসেন এখানে যে ওই কথাটা বলছে, মিথ্যে কথাটা বলছে যে ভারত নাকি তার নিজেদের নাগরিকদেরকে পুশিং করেছে। জি না, ভারতের এত ঠেকা পড়ে নাই, আর ভারত এত বিপদে পড়ে নাই তার নিজেদের নাগরিকদেরকে পুশিং করে বাংলাদেশে ঢুকাবে। জি না, বরং বাংলাদেশের নাগরিক যারা ভারতে ঢুকছে, এখন ভারত সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের মুমিন মুসলমান যারা ভারতে ঢুকে স্থায়ী আবাসন গাড়ছে, তারা কী কারণে ভারতে যাবে? তারা মুসলমান, তারা তো বাংলাদেশে অত্যাচারিত না। বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত, নানাভাবে নানা কায়দায় তাদের উপরে হামলে পড়ে তৌহিদি জনতা। এবং অনেক ক্ষেত্রে ফেসবুকে ভুয়া নামে আইডি খুলে বা ডুপ্লিকেট আইডি খুলে হিন্দুদের টার্গেট করে তারপরে ইসলামের অবমাননা করছে বলে ঝাঁপিয়ে পড়ে, মন্দিরের মধ্যে কোরআন রেখে তারপরে ঝাঁপিয়ে পড়ে। এগুলো তো প্রমাণিত সত্য, ওয়ান আফটার অ্যানাদার এরকম বহু ঘটনাই আমরা দেখছি, তাই না? তথা বাংলাদেশে হিন্দুদের উপরে মুসলমানরাই প্রতিনিয়ত ঝাঁপিয়ে পড়ে, যে কারণে একটা পর্যায়ে বাংলাদেশের হিন্দুরা চিন্তা করে এই দেশ আর আমাদের না, এখানে থাকা ওই বউ বাল বাচ্চা মেয়ে
এইগুলো নিয়ে বসবাস করা মোটেও নিরাপদ না। এগুলো আসলে যে কোনো মোমেন্টে গনিমতের মাল হয়ে যেতে পারে, এবং আমরা তো বাস্তবে তাই দেখি, তাই না? বাস্তবে কিন্তু আমরা তাই দেখি, হিন্দুদের মেয়েগুলা যদি একটু সুন্দরী হয় তাহলে দেখবেন যে মুমিন মুসলমানদের নজর পড়বেই, এবং একটা পর্যায়ে ওই মেয়েটাকে ঠিক ফুসলায় ফাসলায় নিয়ে যায়, এবং পরে সে একটা এফিডেভিট ছাপায় কি আমি ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হইয়া ইসলাম গ্রহণ করিয়াছি। কি অদ্ভুত ব্যাপার না? অথচ ইসলাম সম্পর্কে সে কিছু জানেই না, সে বেসিক্যালি একটা মুসলমানের প্রেমে পড়ে ভেগে গেছে। যাই হোক, এটা ভিন্ন প্রসঙ্গ। আসল প্রসঙ্গ হচ্ছে এই, বাংলাদেশের যে হিন্দুরা তারা তো নিরাপত্তাহীনতার কারণে ভারতে যায়। এখন ভারত সরকার, বিজেপি সরকার বলছে তোমরা থাকো, সমস্যা নেই। বাট বাংলাদেশের মুসলমানরা তারা তো বাংলাদেশে অনিরাপদ না, তারা কেন ভারতে আসবে? কি কথাটা যুক্তিযুক্ত না? বাংলাদেশের মুসলমানদের তো এমন কোনো ঘটনা ঘটে নাই তাদের ওপরে যে তাদেরকে তাদের দেশ ছেড়ে ভেগে ওই ভারতে ঢুকতে হবে। সেদিন এক সাংবাদিক দেখলাম যে বাংলাদেশের মিডিয়াতে বলল যে বাংলাদেশের চাইতে ভারতের অর্থনৈতিক অবস্থা এমন কোনো উন্নত না, এমন কোনো ওই যে পশ্চিমা দেশগুলোর মতো না যে বাংলাদেশের থেকে দলে দলে লোক ওই ভারতে যাবে। মানে ইডিওসিটির একটা সীমা থাকা উচিত, স্টুপিডিটির একটা সীমা থাকা উচিত। যেখানে মানে সে নিজে সাংবাদিক, যেখানে সে নিজে দেখতেছে যে বাংলাদেশ থেকে হাজারে হাজারে লোক গেছে, যাদেরকে ধরে সীমানা আনছে, তারা নিজেরাই বলছে আমরা বাংলাদেশের লোক, আমরা কাজের সন্ধানে গেছিলাম, আমরা বাংলাদেশে বিপদে ছিলাম, মানে দারিদ্র্যের কবলে আমরা আক্রান্ত ছিলাম। দেখার পরে স্বীকার করবে না। মানে বাংলাদেশের মানুষের একটা মূল সমস্যা হলো কি জানেন? এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আমার কাছে মনে হয়, যে ঝামেলা তারা তৈরি করবে, ঝামেলা তারা চতুর্দিক দিয়ে তৈরি করবে, এবং ঝামেলা যখন হয়েই যাবে তখন ওর দায়িত্ব তারা স্বীকার করবে না। আপনি যত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন না, তারা স্বীকার করবে না। যাকে স্বীকার করুক আর না করুক, ভারত এগুলো এখন কেয়ার করে না, এখন ইলিয়াস হোসেন দেখেন, ওই যে বললাম না যে সত্যের মধ্যে মিথ্যা মিশ্রিত করছে। ইলিয়াস হোসেনকে বলতে চাই, তুমি অনেক বড় ব্লগার, তোমার মিলিয়নস অফ ভিউয়ার্স, মিলিয়নস অফ ফলোয়ার্স, রাইট? ইটস ওকে, নো প্রবলেম। কিন্তু আমারও কিছু ভিউয়ার আছে যারা ওই একেবারে লেম্যান টাইপের না, কিছুটা মধ্যবিত্ত টাইপের, একটু বুদ্ধিবৃত্তিক চর্চা করে এই কিসিমের। তো তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে, এগুলো আমি খেয়াল করি। তো আমি ইলিয়াস হোসেনকে বলতে চাই, এই মিডিয়ার যুগে এখন উল্টাপাল্টা মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। ওই বাংলাদেশ থেকে যারা ভারতে অবৈধভাবে ঢুকে বা ভারতে অবস্থান করতো, তাদেরকেই ভারত বাংলাদেশে পুশিং করছে। ভারত তার নিজেদের দেশের নাগরিকদেরকে পুশিং করছে না। এটা হলো মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এগুলো বললে এখন পাবলিক বিশ্বাস করবে না, ঠিক আছে? তবে পরের যে কথাটা বলছে এটা কিন্তু আমার খুব ভালো লাগছে। সেটা কি, বাংলাদেশের ভেতরে অবৈধভাবে কর্মরত যে সমস্ত লোকজন আছে তাদেরকে এখন বাংলাদেশ বের করে দিতে পারে। আরে ভাই, এইটা তো আমি তোমার বহু আগে থেকে বলে আসছি। এটি অন্তর্বর্তীকালীন সরকার, মানে ইউনূসের আমলে, যখন ওই যে বলছিল, ওই যে আসিফ নজরুল 26 লাখ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে, তাই না? তো তখন থেকেই তো আমি এই কথাটা বলে আসছি যে এদেরকে ধরে কেন ফাঁসাল হাতছি দিয়ে এই যে ভারতের সীমান্তে কেন পুঁজি দিয়ে আসে না? কই এই আসিফ নজরুল সে নিজেও কিন্তু অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ছিল। মাদার চোদ, কই একটা ভারতীয়দেরকে তো বের করে পুশিং করতে পারে নাকি? পারছে? এখন মাদার চোদ কোথায় লুকে আছে, এখন কথা বলে না, কারণ জানে অবস্থা খারাপ। ওদিকে আবার আওয়ামী লীগ মাঠে আসে ভাব, চতুর্দিকে কিন্তু একটা রব উঠে গেছে। এ মাদার চোদ কখন না জানি ভেগে যায়, অনেকেই ভেগে গেছে দেখলাম। এ মাদার চোদ অপেক্ষাতে আছে কখন ভেগে যাবে। এই রকম একটা জারদের বাচ্চা এই বাংলাদেশে অতীতে কখনো জন্মায় নাই। মানে ডাহা মিথ্যা কথা কী করে বলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? ডাহা মিথ্যা কথা কী করে বলে? কোনো রকম কোনো সোর্স নাই, কিচ্ছু নাই। ওই ফেসবুকের মতো হয়তো তথ্য কেউ দিয়েছে 26 লক্ষ লোক নাকি ভারতে চাকরি করে, তাই না? এটা বলার সময়ও তো তার একটু বোঝা উচিত ছিল যে তাই যদি হয় তাহলে রাস্তাঘাটে প্রতিনিয়ত খালি ভারতীয় লোকের গায়ে ধাক্কা খাওয়ার কথা না। 26 লক্ষ লোক তো ভাই কম না। 26 লক্ষ লোককে আপনি কি মস্কারি মনে করেন নাকি? বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে 26 লক্ষ লোক যদি ভারতীয় ঢোকে, তো তাহলে প্রত্যেকদিন গায়ে ভারতীয় লোকদের ধাক্কা খাওয়ার কথা না? কিন্তু আমরা তো কখনো দেখি নাই সেগুলা।
আর এছাড়াও আমি কিন্তু একটা কথা বলতাম যে ভারতীয় লোকজন যারাই চাকরি করে বাংলাদেশে, এগুলো ওই ভারতের লোকজন এখানে অবৈধভাবে এসে চাকরি করে না, বাংলাদেশের লোকজন গিয়ে ভারতের ওদেরকে রিক্রুট করে ডেকে নিয়ে আসে, কারণ তারা টেকনিক্যালি খুব এক্সপার্ট হ্যান্ড, তারা এক্সপেরিয়েন্স, যেটা নাকি বাংলাদেশের লোকজন আল্লাহ বিল্লাহ আর ইসলাম পালন করতে গিয়ে তারা ওই পরজগৎ নিয়ে ব্যস্ত থাকে, ইহজগতে কোনো স্কিল তারা অর্জন করতে পারে না। তখন বাংলাদেশে যে ওই কিছু শিল্প কলকারখানা আছে না, যে মেকানিক্যাল কাজ টাজ আছে, প্র্যাকটিক্যাল কাজ কারবার আছে, তো এগুলো করার জন্য ওই আল্লাহ বিল্লাহ করণ্যা ইঞ্জিনিয়ার দিয়ে কাজ হয় না, কারণ ওরা কিছুই জানে না, প্র্যাকটিক্যাল নলেজ ওদের কোনো কিছুই নাই। বিধায় এরা কলকারখানা চালাতে গিয়ে ওই ভারত থেকে গিয়ে হাতে পায়ে ধরে ভারতের লোকজন নিয়ে আসে। ভারতের লোককেও বাংলাদেশে অবৈধভাবে এসে চাকরি করে না, চাকরি করার কোনো কারণও নাই এবং চাকরি পাওয়াও সম্ভব না। বাংলাদেশের মানুষই বেকার, ভারতের লোক বাংলাদেশে যে ঘোরাঘুরি করলে কি কেউ চাকরি দিবে নাকি? না। একজন শিল্পপতি একজন বলেও ফেলছিল যে আমরা যতই চিল্লাচিল্লি করি ভারতের বিরুদ্ধে, ফাইনালি দিন শেষে ভারতে গিয়ে আমাদের ওই মেকানিক্যাল কাজের জন্য, মানে ইঞ্জিন ঠিকমতো চলে কিনা, মেশিনারি ঠিকমতো চলে কিনা, বাংলাদেশের যে ইঞ্জিনিয়ার যারা বিশ্ববিদ্যালয়ে ঢোকে তারা তো আর ইঞ্জিনিয়ার হয়ে বেরোয় না, বেরোয় হুজুর হয়ে, তো তাদের দিয়ে তো আসলে কলকারখানায় কাজ করা যায় না। ওই ভারতের ওই এক্সপিরিয়েন্সড স্কিল ওই ছেলেপেলেদেরকেই আনতে হয়। ফলে হচ্ছে কি 26 লক্ষ না, হয়তো 26,000 27,000 বা এরকম 30-40 হাজার হয়তো লোক ভারতের লোক বাংলাদেশে কাজ করতে পারে, কিন্তু এই কাজ করে বলে বাংলাদেশের শিল্প কলকারখানা এখনো চালু আছে। কোনো কারণে এদের ফাজাল আত্মী দিয়ে যদি ভারতে তাড়িয়ে দেওয়া হয়, তার পরের দিনই বাংলাদেশের সমস্ত শিল্প কলকারখানা শাটডাউন হবে। এটা অন্তর্বর্তীকালীন সরকার আমলে ওই আসিফ নজরুলে বুঝছিল বলে সে সেফ হয়ে গেছিল। সে কিন্তু একটা ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশ থেকে বের করে নেয়। যেখানে ভারতের স্কিলড এবং এক্সপিরিয়েন্সড পিপল বাংলাদেশে কাজ করে, সেখানে বাংলাদেশের আলতু ফালতু লোকজন তারা ভারতে গিয়ে ঝামেলা পাকায়। তো ভারত কেন সেটা সহ্য করবে? ভারতের কাছে তো তারা আবর্জনা ছাড়া আর কিছুই না, কিন্তু বাংলাদেশের কাছে ভারতীয় এই শ্রমিকগুলো বা ভারতীয় কর্মীগুলো তো আবর্জনা না, এরা মূল্যবান সম্পদ। বাংলাদেশের অর্থনীতিকে বা উৎপাদনকে চালু রাখে, তাই না? তো এদেরকে কি কারণে বাংলাদেশ সরকার তাড়াবে? প্রশ্নই ওঠে না। ভারতের লোকজন যদি এখন বলে যে এই রকম দেশে আমরা থাকবো না, তখন বাংলাদেশ সরকারই হাতে পায়ে ধরবে যে বাবারা থাকো থাকো থাকো, এই বাংলাদেশ শিল্পপতিরাই তাদের হাতে পায়ে ধরবে। হ্যাঁ, দিস ইজ দ্য রিয়ালিটি, এটাই রিয়ালিটি। কিন্তু বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলমানরা ভারতে ঢুকছে তারা কারা? তারা কি এই ধরনের মূল্যবান সম্পদ? তারা তাহলে মানে কি বলা যায়, ফালতু লোক, তাই না? তো তাদেরকে কি কারণে ভারত আশ্রয় প্রশ্রয় দিবে বলো? তো জনাব ইলিয়াস হোসেন এখন সুন্দর একটা প্রস্তাবনা তুমি দাখিল করছো। বাংলাদেশে যারা কাজ করে শোকে, যারাই এখনও কাজ করে, আমি বলছি না করে না, তো ঠিক আছে, তুমি সরকারকে বলো এদের ফাঁসাল আর্থি দিয়ে খেদায় ভারতে পাঠাতে, তাহলে এইবার দেখবা যে বাংলাদেশের কী অবস্থা। জাস্ট তার পরের দিনই বাংলাদেশের সমস্ত কলকারখানা শাটডাউন করবে। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের রন্ধ্র আমি জানি, বাংলাদেশের সব সেক্টর, বাংলাদেশের যে বিষয়গুলো আমার খুব ভালো করে জানা আছে। অতএব আমি জানি যে বাংলাদেশের শিল্প কলকারখানা আসলে কারা চালায়, মেকানিক্যাল কাজ কারবারগুলো কারা চালায়। আমি একসময় কক্সবাজার ওখানে চাকরি করতাম, তো ওখানে অনেক হ্যাচারি ছিল। হ্যাচারি মানে ওই যে চিংড়ি মাছের পোনা তৈরি। তাই আমি মাঝে মাঝে ওখানে ঘুরতে যেতাম, যে দেখতাম যে ওখানে ভারতীয় নাগরিক আছে, শ্রীলঙ্কার নাগরিক আছে, থাইল্যান্ডের নাগরিক পর্যন্ত আছে। তো তখন আমি বিস্মিত হলাম, কী ব্যাপার, এরা এখানে কী করে? তোরা আসলে হ্যাচারিতে কাজ করতো টেকনিক্যাল পার্সন হিসেবে। তখন আমি হ্যাচারির মালিকদের জিজ্ঞেস করতাম যে আপনারা বাংলাদেশের লোক পান না? এদের যে নিয়ে আসেন এদের তো অনেক টাকা বেতন দিতে হয়। বলে কিছুই করার নেই, বাংলাদেশের লোকগুলো এগুলো জানেই না, জানার চেষ্টাও করে না। এই যে কথাবার্তাগুলো আমি বলি, এইগুলো আমি নিজে থেকে বানিয়ে বলি না, আমি রিয়ালিটি ইন রিয়াল লাইফ আমি এগুলো দেখছি, আমি এগুলো প্রত্যক্ষ করছি, আমি ফেস করছি। দ্যাটস হোয়াই আই নো অল দিস থিংস। তো ইলিয়াস হোসেনের দাবি মোতাবেক বাংলাদেশ থেকে যদি অবৈধ ভারতীয়দেরকে লাথি মেরে বের করে দেওয়া হয়, ভালো, তাতে পরের দিন বাংলাদেশ একেবারে শাটডাউন হয়ে যাবে, বুঝছেন? তবে তাতে ইলিয়াস হোসেনের কিছু যায় আসে না, তো আমেরিকা আছে, বাংলাদেশ গোল্লায় গেল না, ধ্বংস হলো, তাতে তার কি যায় আসে, তাই না? আর সে নিজেও তো আত্মস্বীকৃত পাকিস্তানপন্থী রাজাকার, যারা নাকি বাংলাদেশকে স্বীকারই করে না। সেই ধরনের কথা বলতেই পারে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।